বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। এই দিনে বিশেষ তৃতীয় মাত্রায় গণমাধ্যম নিয়ে বাংলাদেশের কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন সাংবাদিক, লেখক এবং গণমাধ্যম কমিশনের বা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। আমার বায়ে বসা তিনি, কমিশনও নেই, তিনি এখন পর্যন্ত প্রধান আছেন কিনা সেটাও আমরা জানি না। এবং আমার ডানে রয়েছেন ইংরেজিতে নিয়ে সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার কামাল আহমেদ কমিশনের দায়িত্ব পালন করলেন, রিপোর্ট দিয়েছেন, এরপরে আসলে কি? প্রশ্নটা এই কারণেই করলাম যে একটা হোয়াইট পেপার কমিশনে করা হয়েছিল, তার প্রধান ডক্টর দেবপ্রিয় বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য, যে 6 মাসও কিছু হয়নি। সো আপনি আপনার কমিশনের রিপোর্ট নিয়ে কতটা আশাবাদী এখন পর্যন্ত? আমি মানে রিপোর্টের বাস্তবায়ন, রিপোর্ট তো দিয়েছেন। আমি কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিষয়ে আশাবাদী হতে চাই। কারণ যখন আমরা এই রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দিলাম, তখন প্রধান উপদেষ্টা যে আগ্রহ দেখালেন এবং তিনি বললেন যে এটা বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করবেন, এবং তিনি সুনির্দিষ্টভাবে আমার কাছে জানতে চাইলেন যে যেগুলো সহজে বাস্তবায়ন সম্ভব এবং আপনাদের অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন চান আপনারা, সেগুলোর একটা তালিকা আমাকে দেন। আমি তাকে 48 ঘন্টার মধ্যেই সেই তালিকা হস্তান্তর করে এসেছি। সুতরাং তার দিক থেকে একটা আগ্রহ যে আছে এটা স্পষ্ট। একইভাবে তথ্য উপদেষ্টা যিনি এখন আছেন, তিনিও ইতিমধ্যেই তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন একটা কর্মপরিকল্পনা তৈরি করে দেয় তাকে, যে যেগুলো আশুকরণীয় হিসাবে আমরা তালিকা দিয়েছি সেগুলো বাস্তবায়ন করতে কি কি সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া লাগবে, প্রয়োজন হবে, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। এরপর তিনি কয়েকটি সভা করেছেন, তার মধ্যে 2টি সভায় আমাকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি সভা ছিল একটি সুপারিশ সংক্রান্ত বিষয়ে, সেটি হচ্ছে সংবাদপত্রের সার্কুলেশনের সংখ্যা বিষয়ে যে একটা অভিযোগ রয়েছে, যেগুলো অনেকটা জাল জালিয়াতি করা হয়, ভুয়া সার্কুলেশন ফিগার দিয়ে পত্রিকা মিডিয়া তালিকাভুক্ত হয়, এবং এটার ফলে একটা প্রতিযোগিতা, যে সুষম স্বচ্ছ ন্যায্য প্রতিযোগিতা থাকবে সংবাদপত্রগুলোর মধ্যে, সেই প্রতিযোগিতা থাকে না, প্রতিযোগিতাটা নষ্ট হচ্ছে। আবার একইভাবে যেগুলো ভালো সৎ সাংবাদিকতা করে সেই ধরনের পত্রিকাগুলো বিজ্ঞাপনের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, কারণ তারা ভালো বিজ্ঞাপন পাচ্ছেন না। বিজ্ঞাপন নিয়ে দুর্নীতি হচ্ছে ওই বানোয়াট সংখ্যা পরিসংখ্যানের ভিত্তিতে। তো সেখানেও ওই সভায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে একটি টাস্ক ফোর্স করবেন, এবং সেই টাস্ক ফোর্স দ্রুতই একটা কর্মপদ্ধতি ঠিক করবে যে এইটা কিভাবে ঠিক করা যায়, সার্কুলেশনের এই জালিয়াতিটা বন্ধ করা যায়, এবং যাচাইযোগ্য সার্কুলেশন সংখ্যা নির্ধারণ করা যায়। একই সাথে বিজ্ঞাপনের রেটটা, সরকারি বিজ্ঞাপনের হার বাড়ানো সম্ভব হয়, কারণ এটা গত 10 বছরে বাড়েনি। তো সুতরাং কিছু কিছু পদক্ষেপের দিক থেকে বলা যায় যে অগ্রগতির চেষ্টা হচ্ছে। আমি অন্তত ইঙ্গিত পাচ্ছি যে তারা করতে আগ্রহী। এখন কতটা বাস্তবায়িত হবে শেষ পর্যন্ত সেটা সবটাই নির্ভর করছে সরকার কতটা সময় পাচ্ছে, সরকার কতটা তার আমলাতন্ত্রকে কাজে লাগাতে পারছে, নির্দেশ মানাতে পারছে, আর ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে তারা কতটুকু এই সরকারের সূচিত সংস্কার ধরে রাখবে, কিংবা এই সরকার করেনি পরবর্তী সরকারের জন্য রেখে যাচ্ছে সেই ধরনের সংস্কারগুলো করবে, সেটার উপর নির্ভর করবে। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার নুরুল কবির, কমিশনের রিপোর্ট প্রস্তাবিত যেটা রিপোর্ট, সেটাকে কিভাবে দেখছেন আপনি, এবং আপনি নিজে কতটা আশাবাদী, বা আপনার যদি মনে হয় যেখানে কি কি কোনো দুর্বলতা আছে সেটাও আপনি বলুন। না, ধরুন কমিশনের রিপোর্টটা বেশ বিস্তৃত, একটা দীর্ঘ ঐতিহাসিক বিকাশের, এই দেশে মিডিয়ার ঐতিহাসিক বিকাশের, রাজনৈতিক এবং আইনগত বিবর্তনের কথা সেখানে আছে। সেটা ইতিহাস হিসেবে অনেকে যারা পড়তে আগে পারে নাই তারা পড়তে পারবে। তাদের এক্সিস্টিং কতগুলো আইনের সমালোচনা আছে, খুব ক্রিটিক্যাল সমালোচনা নাই কিন্তু আছে। আবার নতুন সংস্কারের, আইন গুলির সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছে, এবং তারা কিছু পরামর্শ দিয়েছেন। এটা ভালো। কিছু কিছু জায়গায় তো যে কোনো দুজন ব্যক্তির মধ্যেও তো আপনার পার্থক্য থাকে, হয়তো কমিশন মেম্বারদের মধ্যে কিছু পার্থক্য ছিল, সেটা আমরা পরে আসছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার
এখানে যা যা ভালো জিনিস আছে সেগুলি সংস্কারের জন্যে কামাল সাহেব আপনার প্রধান উপদেষ্টার আগ্রহ লক্ষ্য করেছেন। ওনার সঙ্গে যখন কথা হয় বা উনি নিজে যখন কথা বলেন অধ্যাপক ইউনূস, প্রত্যেকেরই এরকম একটা ধারণা জন্মে যে সংস্কার করতে চান তিনি। প্রথমে এই সরকারটা সংস্কার করবে বলে এইটাই তার প্রধান ম্যান্ডেট, সংস্কার করা কিছু, এবং তারপরে একটা জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এইটাই তার হিস্টোরিক্যালি আপনার বস্তুনিষ্ঠভাবে বললেও এইটাই তার প্রতিজ্ঞা। কিন্তু গত 5-7 মাসের মতন 5ই অগাস্টের পরে আপনাদের চোখে কোনো সাবস্ট্যান্টিভ কোনো কিছুতে কোনো সংস্কার কি চোখে পড়েছে, যেগুলোর জন্য কোনো কমিশন দরকার ছিল না, যার জন্য কোনো আইন প্রণয়নের দরকার নাই, যার জন্য কোনো সংবিধান পরিবর্তনের দরকার নাই, কেবলমাত্র কতগুলো ফাংশনাল সংস্কার? ধরুন, সচিবালয়ে একটা সিদ্ধান্ত হতে, সাধারণ সিদ্ধান্ত হতে কতদিন লাগে? আমলাতান্ত্রিক জটিলতা সংক্রান্ত অভিযোগ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের দীর্ঘদিনের। সেই আমলাতান্ত্রিক জটিলতা এবং তাদের কাজের কে ত্বরান্বিত, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করবার জন্য কোনো রকমের পরিবর্তন হয়েছে বলে কোনো স্টেক হোল্ডার, কোনো নাগরিক কি লক্ষ্য করছেন? আমি নিজে লক্ষ্য করছি না, এবং যাদের নানান সংশ্লিষ্ট নানান পেশার লোকজন যাদেরকে সরকারের সঙ্গে কাজ করতে হয় তাদের মধ্যে এটা আমরা দেখি নাই। তাদের হতাশা দেখছি। ধরুন, সরকার সংস্কার করবেন তো দূরের কথা, তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না। দুর্বলতা কোথায়? ধরুন, খুনের মামলা, এটা এখন সমাজের সবচেয়ে আলোচিত জিনিসগুলোর মধ্যে একটা। যারা আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন কিংবা ছিলেন না এমনও, যাদের বর্তমান শাসকদের সঙ্গে কোনো রকমের নানান সামাজিক ব্যক্তিগত কারণে কোনো বৈরিতা ছিল, তাদের বিরুদ্ধে একের পর এক খুনের মামলা হয়ে চলেছে। আমরা লক্ষ্য করছি কমপক্ষে 2 জন মন্ত্রী, সম্প্রতি একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং যারা আপনার স্টেক হোল্ডার ছিল প্রত্যক্ষভাবে, যাদের নানান কর্তৃপক্ষের অধীনে নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তাদেরও কেউ কেউ নানা অংশের এই গয়রহ খুনের মামলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। মন্ত্রীরা যদি বলেন যে এই ধরনের খুনের মামলা হবে না নির্বিচারে, তারপরে যখন হয়ে চলেছে থামেনি, তো এটা প্রথম কথা হচ্ছে এই সরকার তার এই রাষ্ট্রযন্ত্রের উপর তার কোনো নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। খুব স্বাভাবিক ঘটনা যেগুলো। চাঁদাবাজি, আমি যেখানে নিউজের অফিস করি, এই 2 দিন আগে সেই জায়গায় এক ভদ্রলোক আওয়ামী লীগ করতেন। এলাকার মানুষ তাকে নিরীহ আওয়ামী লীগার হিসেবেই চিনতেন। 5ই অগাস্টে তার ওই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর ওইখানে তার একটা ব্যায়ামাগার আছে, প্রফেশনাল মানুষ ওখানে করে, উনি পাখির ব্যবসা করেন, সেটা লুটপাট হয়েছে। 3 দিন আগে আবার পুলিশের সহায়তায়, সেখানে পুলিশ ছিল, কিছু তরুণ সেখানে গিয়ে চাঁদাবাজি করেছে, সে এখন বাড়িতে থাকতে পারছে না। যখন আলোচনা হচ্ছে, যখন বলা হচ্ছে, ধরুন জাতীয়তাবাদী দল এখানে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, তার নেতারা একাধিকবার প্রকাশ্যে বলেছে এরকম ঘটনায় যখনই তাদের কর্মীরা এর মধ্যে লিপ্ত হবে তাদেরকে থানায় সোপর্দ করবার কথা বলেছে। কিন্তু থানার পুলিশ নিজেই যখন তাদের পাশে বসে এই ধরনের অবিচার লুটপাটের মধ্যে অবস্থান নেয়, সেখানে সরকারের নিয়ন্ত্রণ, দক্ষতা এবং তাদের অঙ্গীকারের ব্যাপারে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কথাগুলি এই আলোচনায় আমি বলছি এই কারণে যে একটা কমিশনের রিপোর্ট যতই ভালো হোক না কেন, সেটা বাস্তবায়ন করবার আসলে কমিটমেন্ট তার কতটুকু, আসলে তার যোগ্যতা কতটুকু। যেমন ধরুন, এখানে কতগুলো আইন সংস্কারের কথা বলা হয়েছে। তো আইন সংস্কারের জন্য
এই কমিশন রিপোর্ট ছাড়াও সাইবার অ্যাক্টের মধ্যে কে কে ঝামেলা আছে, তথ্য মন্ত্রণালয়ের দলিলের মধ্যে তার ব্যাপারে সম্পাদক পরিষদ, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন সময় বিভিন্নবারে বলে আসছে। এটা হয়তো ওনাদের কমিশন রিপোর্ট তৈরি করবার ক্ষেত্রে একটা কাজে লেগেছে, কিন্তু সেগুলো তো প্রস্তুত আছে, তো সেগুলো তো একটাও কোনো পরিবর্তন হয় নাই। ওইখানে যেসব পরিবর্তনের কথা অন্যরা অ্যাড্রেস করা হচ্ছে না, অন্যরা যেটা আপনার প্রস্তাবন করেছেন, সেগুলো এই কমিশনের আগে এই কমিশন একটা কম্প্রিহেনসিভ একটা প্রস্তাবনা তুলে ধরেছেন, কিন্তু যেগুলো শনাক্ত করা আছে তার ব্যাপারে কোনো রকমের পরিবর্তন আমরা সাধিত হইতে দেখিনি। সামাজিকভাবে যে সমস্ত অনাচার বিচার চলছিল কোনোটায় মাত্রা কমেছে, হ্যাঁ, কিন্তু অব্যাহত আছে। আমরা তো মুখে তাদের কথা বলা ছাড়া কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখছি না। ফলে আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে উনি কতটা আশাবাদী, উনি একটু দূরে থাকে, দেশের বাইরে, তো সে কারণে আশাবাদ ব্যক্ত করা তার পক্ষে সহজ। আমরা যারা আমি কিন্তু এই সময়টা পুরোটা সময় দেশেই ছিলাম। আমি বলছি না, সেটা তো এখনকার। আমি বলছি যে একটা সমাজে যখন দীর্ঘদিন অন্য সমাজে থাকে তার কতগুলো নীতি নৈতিকতা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, আমি সে কথা বলছি। সেই দিক থেকে একটা কমিশন তৈরি হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা কমিশন রিপোর্ট দিলে 48 ঘন্টার মধ্যে আবার একটা বিশেষ সামাপ করার দিলে তারপরে কতদিন হয়েছে সেটা অবশ্য উনি বলেননি, নিশ্চয়ই কয়েক সপ্তাহ হয়ে গেছে, 1 মাসেরও বেশি, 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। কিন্তু কখন মানুষ একটা সামারি চায় যেটা দ্রুততর সময় করা যায়, 1 মাসের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি নাই। মিস্টার আহমেদ, ফলে আমি জাস্ট এই কথাটাই বলে শেষ করি কন্টেন্টে যাওয়ার আগে, যে আমরা খুব আশাবাদী হতে পারছি না। এ কারণে যে কারণটা আমার অনুমানটা বলে রাখি, ডক্টর ইউনূসের সরকারের মধ্যে যারা মন্ত্রী হয়েছেন তাদের বিপুল অধিকাংশ অল্প কিছু থাকতেই পারে ব্যতিক্রম, তারা জুলাই গণঅভ্যুত্থানের মর্ম বুঝতে অথবা আত্মস্থ করতে অক্ষম। সেটা তাদের রাজনৈতিক মননের সীমাবদ্ধতার কারণে হোক অথবা অনভিজ্ঞতার কারণে হোক, এদের অধিকাংশই রাস্তায় ছিলেন না। কেউ কেউ বারান্দা থেকে দাঁড়িয়ে দেখেছেন। মৃত্যুগুলি তাদের চোখের কাছে, তাদের কাছে একটা সংখ্যা মাত্র, কারণ তারা ওই ভেতর দিয়ে যাননি। ফলে তার এই আলস্য অথবা আপনার এই যে ডেলি এগুলি করছেন, এই সংস্কার কমিশনের রিপোর্টগুলি শুধু ওনারটা না, আরও যেগুলি হয়েছে এটা বাস্তবায়ন করবার জন্যে যদি এই সরকারের অধীনে বাস্তবায়ন করতে হয়, তার ক্যাবিনেটের একটা বিরাট অংশকে বাদ দিয়ে দিতে হবে। কোনো সেক্টরে কোনো রকমের বিশেষ সংস্কার আমরা চোখে দেখছি না। বলে এই সংস্কার করার জন্য যদি সরকার হয়, তার মধ্যে সংস্কারের প্রতি কোনো ভিজিবল উদ্যোগ না থাকে, তাদেরকে বাদ দেওয়ার পরে আমরা আলাপ করতে পারি যে এটা কদ্দূর এগোবে। তো মিস্টার আহমেদ, আপনি শুনছিলেন এবং আপনার কমিশন থেকে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্য বেশ কিছু ঘাটতি চিহ্নিত করা হয়েছে এবং কিছু সুপারিশও আপনারা করেছেন। তো আমার প্রশ্ন যে কী ধরনের ঝুঁকির, যেহেতু ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে আমরা কথা বলছি, কী ধরনের ঝুঁকির সম্মুখীন বাংলাদেশের সাংবাদিকরা হচ্ছে? আমি ওই প্রসঙ্গে আসার আগে নুরুল কবির যে কথাগুলো বললেন সেটার ধরে দু একটা কথা বলতে চাই। একটা হলো যে হ্যাঁ, এই কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে 5 সপ্তাহ হয়ে গেছে। এই 5 সপ্তাহে এই কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি না। ঠিক একই কথা কিন্তু আপনি সরকারের অন্যান্য ফাংশনের ক্ষেত্রেও বলেছেন যে সরকারের যেই বিষয়ে কাজ করার কথা ছিল সবগুলো দেখা যাচ্ছে না। এমনকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রশ্ন বলেন, চাঁদাবাজি বন্ধ করার কথা বলেন, বিভিন্ন বিষয়ে। অর্থাৎ প্রশ্ন যেগুলোর জন্য জাতীয় ঐকমত্যের দরকার নেই। প্রশ্ন হচ্ছে সরকার কোথায়? সরকার ভিজিবল না। সরকার যে একটা উদ্যোগী হয়ে সংস্কার বা একটা বড় ধরনের প্রভাব ফেলে এরকম পদক্ষেপ নিচ্ছে, সেটা অনেক ক্ষেত্রেই বোঝা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই রিঅ্যাক্টিভ, ঘটনা একটা ঘটে যাচ্ছে, তোলপাড় হচ্ছে, তারপর সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া নিয়ে দেখা হচ্ছে। এই দুর্বলতাগুলো সবই আছে, এগুলো সত্য, এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং একথাও সত্য যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকেই অভিজ্ঞতার অভাব, অনেকেই রাজনৈতিক চিন্তাভাবনা বা রাজনৈতিক দৃষ্টি, রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলো না থাকার কারণেও পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে নিয়ন্ত্রণে নিতে পারছেন না বা আত্মস্থ করতে পারছেন না, যেটা নুরুল কবির বলেছেন। সে প্রসঙ্গেও আমার কোনো দ্বিমত নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কতটা আগ্রহী। আমরা বলতে কারা? এই যে
আমরা গণমাধ্যমের যে সংস্কার কমিশনের তরফ থেকে রিপোর্ট দিলাম, এই গণমাধ্যমের যারা যে পক্ষগুলো, হ্যাঁ অংশীজন যারা, তারা কি এই গত 5 সপ্তাহে কেউ কোনো কথা বলেছি? মালিকদের সমিতি আছে, সেটা টেলিভিশন মালিকদের বলেন, সংবাদপত্রের মালিকদের বলেন, সম্পাদকদের প্রতিষ্ঠান আছে, সম্পাদক পরিষদ, সাংবাদিকদের ইউনিয়ন আছে। কোনো মূল্যায়ন কি আমরা পেলাম যে এই সংস্কার কমিশন যা বলেছে সেগুলোর এটা হওয়া উচিত অথবা এটা হওয়া উচিত না? সেরকম কিছু কিন্তু আমরা পাইনি। এটা একটা বড় সমস্যা। সুতরাং আমরা যদি না চাই, আমরা যদি পুশ না করি, আমরা যদি ধাক্কা না দিই, তাহলে বাস্তবায়িত তো হবে না। কারণ এই সরকারের ভেতর থেকে কিন্তু একটা বাধা আছে, এবং সেই বাধাটা আমলাতন্ত্রের বাধা। আমলাতন্ত্র কিন্তু বিভিন্নভাবে জিনিসপত্র যাই আপনি আগাতে চান সেটাকে গতি টেনে ধরার চেষ্টা করে। আপনি আইনের কথা বলছিলেন, সাংবাদিকদের সুরক্ষার কথা বলছিলেন, আমরা একটা আইনের খসড়া করে দিয়েছি, সাংবাদিকতা সুরক্ষা আইন, যাতে সহজেই সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সরকারকে দুটো খসড়া প্রায় করে দিয়েছে, দুটো খসড়া করেছি। আমি সাংবাদিকতা সুরক্ষা বিষয়টাই নিয়ে বলি। সাংবাদিকতা সুরক্ষার অধ্যাদেশ আমরা বললাম যে যেহেতু ৩রা মে আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস এবং ওই দিন আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যমের সূচক, বার্ষিক সূচক প্রকাশিত হয়, আপনারা অন্তত 2 সপ্তাহ আগেও যদি একটা দৃশ্যমান পদক্ষেপ দেখাতে পারেন যে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় আপনারা কিছু একটা করেছেন, তাহলে বাংলাদেশের ইমেজটা আর হয়তো অবনতি হবে না। আপনারা জানেন 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 165তম। তো আমরা আশা করেছিলাম যে সরকার সেটা করতে পারবে, কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? আমলাতন্ত্র। সেখানে বলা হচ্ছে যে না, এই আইন করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এই আইনে বাধা অন্য দেশের যে এক্সিস্টিং আইনগুলো আছে সেগুলোর সাথে কোথায় কোথায় কনফ্লিক্ট আছে সেটা আগে চিহ্নিত করতে হবে, এবং তারপরে একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। ওই যে ভেটিং হবে নানা দিক থেকে, প্রথমে আইন মন্ত্রণালয় বা তার আগে তথ্য মন্ত্রণালয়ের নিজস্ব আইন বিভাগ আছে, আইন কর্মকর্তা আছেন, তারা দেখবেন, বাছাই করবেন। এই যে প্রক্রিয়া শুরু হলো, এখন তো এটা এর মধ্যে সম্ভব হয়নি, এবং কবে হবে আমি নিশ্চিত করে বলতে পারি না। তো এটা হচ্ছে সমস্যা, মানে এই যে প্রক্রিয়ার মধ্যে পড়ে যায়, আবার পাশাপাশি স্টেক হোল্ডারদের চাপ থাকে না, অংশীজনদের চাপ থাকে না। অংশীজনদের চাপ থাকতে হবে, তা না হলে তো আপনি এগোতে পারবেন না। এইটা আমার ছোট্ট একটা রেসপন্স আছে। জেনারেলি কথাটা সত্য হলেও, যেমন ধরুন কমিশন যখন এই রিপোর্ট তৈরি করে, প্রায় সমস্ত স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের সঙ্গে আপনারা কথা বলেছেন। তো সবার সঙ্গে কথা বলি এবং আপনাদের নিজস্ব চিন্তা দিয়ে আপনারা এই কমিশনের রিপোর্ট তৈরি করেছেন। ফলে সাংবাদিক ইউনিয়ন কিংবা এডিটর্স কাউন্সিল কিংবা মালিক সমিতি, তারা যদি এই ব্যাপারে মন্তব্য এর পরে প্রকাশিত হওয়ার পরে না করে থাকে, তাহলে আপনার তো দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, ধরে নিতে হবে তারা একমত। এটা শুনে আমি আনন্দিত হলাম যে তারা একমত ধরে নিতে হবে। ব্যাখ্যাটা তাই দাঁড়ায়, কারণ তারা এই কমিশনের রিপোর্ট অলরেডি পেয়েছে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আপনারা এটা করেছেন। তারা কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনো পর্যন্ত প্রদান করেন। অনেক সময় বলা হয় যে নীরবতা সবসময় সম্মতির লক্ষণ, এটা না বলতে পারারও প্রমাণ। না, সেটা হলে তা তো সরকারকে আপনি ভীষণভাবে অভিযোগ করবেন। এমন একটা পরিস্থিতি এখন আছে কি না যে তাদের এটা পছন্দ হয় নাই, সেই কথাটা সাহস করে বলতে পারছে না, তাহলে তো আমরা একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আছি। আমার মনে হয় সেভাবে আপাতত ব্যাখ্যা করবার সুযোগ নেই, কারণ এখন চোর ডাকাতকেই সরকার ধরছে না। যারা চোর ডাকাত না, তাদের এখন এই মুহূর্তে হয়তো খুব বেশি দ্বিধাগ্রস্ত, চিন্তাগ্রস্ত থাকবার কারণ নাই। স্টেক হোল্ডারদের প্রশ্নে যেমন কতগুলি ব্যাপার আছে। এই একটা আইনও একটা যদি সংবাদকর্মীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে, পেশাগত স্বার্থ সুরক্ষার বিষয়ে একটা সবচেয়ে ভালো আইনও যদি করা হয়, সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটা পক্ষ তার জন্য দায় থাকে। 1 নম্বর হচ্ছে মালিক পক্ষ, 2 নম্বর হচ্ছে রাষ্ট্র। তাদের উপরে আইনের আলোকেই আইনি বাস্তবায়ন করবার জন্য, চাপ প্রয়োগ করবার জন্য থাকে ইউনিয়নস। আপনি অন্যান্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের কথা বাদ দিলাম, একেবারে পেশাগতভাবে দেখলে বাংলাদেশে এখানে না, এই সব বিষয়ে যেমন আমি সবসময় রাজনৈতিক সংস্কারের কথা বলি, শুধু সাংবিধানিক সংস্কার দিয়ে হয় না, আমি এটার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। ধরুন যেই রাজনৈতিক দল তার
বিভিন্ন পরিসরের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে তৈরি করে না। সেই রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে অথবা ক্ষমতার বাইরে থেকে মানুষের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, এটা আমি বিশ্বাস করি না। তেমনি সংবাদপত্র বা গণমাধ্যমের ব্যাপারে এখানকার একটা পুরনো দৃষ্টিভঙ্গি বহুকাল ধরে প্রচলিত আছে। রাজনীতিতে বিরোধী শিবির কিংবা ক্ষমতাসীন শিবির কোনো পক্ষই মূলত সংবাদপত্রের কিংবা গণমাধ্যমের স্বাধীনতা তার গণতান্ত্রিক মনন থেকে উৎসাহিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে আপনার সমর্থন করে না। এ কারণে যে যখন ক্ষমতায় থাকে যারা, তারা হচ্ছে আইন এবং আইন বহির্ভূতভাবে তথ্য প্রবাহ, পাবলিক তথ্য প্রবাহ এবং সেই তথ্যের যথাযথ বিশ্লেষণকে নানানভাবে লিগাল এবং এক্সট্রা লিগাল নানাভাবে যেমন দমন করবার চেষ্টা করে, বিরোধী শিবির তখন দেখবেন সাংবাদিকদেরকে বলে তোমরা হাত খুলে লেখো। এই পার্টিটাই আবার যখন ফিরে ক্ষমতায় যায় একই ধরনের আচরণ করে। অর্থাৎ পাবলিক ইনফরমেশনের অবাধ প্রবাহের জন্যে এবং মতামত প্রকাশ করবার জন্যে আমাদের যে রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কাজ করি, সেই কাঠামোটাই গণতান্ত্রিক না। তো ফলে ওইখানে যেমন সংস্কার কমিশনে আমাকে ডাকলে আমি বলতাম যে এখানে একটা প্যারাগ্রাফ যুক্ত করেন, যে এইটা আইসোলেটেড কোনো একটা পদ্ধতি বিচ্ছিন্নভাবে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। সামাজিক রাজনৈতিক যে আধিপত্যশীল সংগঠনগুলি আছে তাদের চিন্তার এবং মননের এবং তার প্রায়োগিক কাজকর্মের মধ্যে গণতান্ত্রিক ভাবাদর্শের একটা চাষাবাদ হতে হবে। দ্বিতীয় হচ্ছে ইউনিয়ন। অত্যন্ত দুঃখজনকভাবে বহু বছর ধরে বাংলাদেশে ইউনিয়নগুলি রাজনৈতিক দলের আদর্শ অনুযায়ী বিভক্ত হয়ে আছে। যেমন ধরুন যে সাম্প্রতিককালে একটা বিতর্ক হচ্ছে, যেমন একদল লোক পাবেন ক্ষমতার সামনে গেলে শুধু প্রশংসা করবে, আরেক দল লোক পাবেন মানে সাংবাদিকদের মধ্যে তাদের সামনে গেলে ন্যায্য প্রশ্নটাও খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে উত্থাপন করবে। কিন্তু বোঝাই যায় একদল সাংবাদিক তাদেরকে সুবিধা দিতে চায়, তাদেরকে অস্বস্তিতে ফেলতে চায়। তাহলে সংবাদকর্মীদের মধ্যেও প্রফেশনাল দৃষ্টিভঙ্গি গড়ে তোলবার ক্ষেত্রে একটা বড় ধরনের সীমাবদ্ধতা এখানে আছে। এইটা রাষ্ট্র, রাজনৈতিক দল, মালিক এইদের নির্বিশেষে তাদের দিক থেকে যে সমস্ত জিনিস আসে এইটা নির্বিশেষে। আপনারা প্রশিক্ষণের কথা বলেছেন, যেমন আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুন বেতন কাঠামোর ব্যাপারে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে শুরুতে একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসারের বেতনের হওয়া উচিত বলে আপনারা মতামত দিয়েছেন, সুপারিশ দিয়েছেন। প্রথম কথা এটার চেয়ে একটু বেশি হওয়া উচিত ছিল, সেটা কেন আমি পরে বলছি। মানে 1 টাকা হলেও বেশি হওয়া উচিত ছিল, কেন আমি সেটা বলছি। একজন গ্যাজেটেড অফিসার তার কাজ শুরু করবার আগে কিন্তু রাষ্ট্রের ব্যবস্থা আছে, তাকে কতগুলি প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। যে কোনো কাজেরই প্রশিক্ষণ লাগে, স্পেশালাইজেশন। তাহলে সাংবাদিকদেরকেও ওই জায়গায় ঢোকার পরে তাকে তো প্রশিক্ষণের ব্যবস্থার দায়িত্ব সংবাদপত্র প্রতিষ্ঠান কিংবা গণমাধ্যম প্রতিষ্ঠানকে নিতে হবে। সেটার ব্যবস্থার কথা আপনারা বলেন নাই। কারণ হচ্ছে আচ্ছা, সেটা একটা বড় প্রতিষ্ঠান করতে চেয়েছেন, কিন্তু এইটা যে মালিকরাও এখানে পাঠাইতে হবে, যেদিন তাকে ভর্তি করবেন, রিক্রুট করবেন, পরের দিনই যে তাকে রিপোর্ট দিতে হবে না, এই কথা আপনারা বলেন নাই। কিন্তু যদি আপনি চিন্তা করে দেখেন, ওই যে ওইখানে গ্যাজেটেড অফিসার সাহেবকে কিন্তু সত্যি কতগুলি প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। পরের দিন সে প্রথম ফাইলটা কীভাবে উত্থাপন করবে, ফাইলটা লিখবে, সে জানতে পারে। আমাদের বহু বছর, আপনারও তাই হওয়ার কথা, বহু বছর অভিজ্ঞতা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যখন এমনকি সাংবাদিকতায় পাশ করে পত্রপত্রিকায় কাজ শুরু করে, তাকে একটা সংবাদ কীভাবে লিখতে এটা শেখাতে হয়। অর্থাৎ আমি রেডিমেড প্রোডাক্ট বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমি পাচ্ছি না। সেটা বিশ্ববিদ্যালয়ের সমস্যা। বিশ্ববিদ্যালয়গুলি যথেষ্ট ল্যাবরেটরি নাই এই অর্থে যে তাকে তো ওইখানে যে
প্রায়োগিক সাংবাদিকতায় প্রস্তুত করবার জন্যে ওইখানে যে নিজেদের পত্রিকা থাকবে, নিজেদের এডিটর থাকবে, রিপোর্টার থাকবে, তখন এইরকম প্রসেসের মধ্য দিয়ে সে আসে, তখন তার সে পাশ করার সঙ্গে সঙ্গে যে প্রতিষ্ঠানে যোগদান করবে সেইখানে সে একজন ওই অফিসারের মতন কাজ শুরু করে দিতে পারে। বাংলাদেশের পত্রপত্রিকার আপনারাই বলেছেন কমিশনের মধ্যে এটা কোনোদিনও বিরল ব্যতিক্রম ছাড়া একটা লাভজনক ইন্ডাস্ট্রি হিসেবে বিকশিত হয় নাই। লাভজনক ইন্ডাস্ট্রি হিসেবে বিকশিত না হওয়ার আরও কারণ হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে রাষ্ট্রের যে সমস্ত ইনভেস্টমেন্ট থাকে, ইনসেন্টিভ থাকে ইন্ডাস্ট্রিতে, সেটা নাই। বরং বরাবরই আমরা দেখেছি এটা একটা পত্রপত্রিকা, আপনারা বলেছেন রাইটলি যে তথ্য যদি মানুষের কাছে না থাকে সে তো সচেতন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তার পারিবারিক, রাজনৈতিক, সামাজিক জীবন সম্পর্কে। তাহলে জ্ঞানভিত্তিক নাগরিকদের বিকাশের ক্ষেত্রে, নাগরিকদের একটা জ্ঞানভিত্তিক বিকাশের ক্ষেত্রে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলি একটা অবদান রাখে অন্যদের মতন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতন। কিন্তু যেইভাবে ধরুন কাগজের জন্য আপনারাই শনাক্ত করেছেন, কাগজের জন্য ট্যারিফ, যেভাবে ইম্পোর্ট কাগজের উপর যেভাবে ট্যারিফের ব্যবস্থা রাখা হয়, সেটা তো তাহলে এটা একটা জ্ঞান প্রতিবন্ধী কতগুলি অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে সরকারগুলো চলেছে। এইখানে আমি একটু যোগ করতে চাই, জ্ঞান প্রতিবন্ধী আপনি বললেন, আমাদের রাষ্ট্রের কর নীতিতে একটা অবিশ্বাস্য রকম জ্ঞান বিরোধী, মানে আপনি জ্ঞান অর্জন করেন সেটা তারা চায় না এমন একটা ব্যবস্থা আছে। সৃজনশীলতা যাতে কোনোভাবে বিকশিত না হয় সেরকম একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে অগ্রিম কর। শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এদের যারাই যেখান থেকে যা উপার্জন করেন সেই উপার্জন থেকে অগ্রিম কর কেটে নেওয়া হয়। এমনও আমরা দৃষ্টান্ত পেয়েছি যে বেতারে শিল্পী গান গেয়েছেন, তার পারিশ্রমিক 500 টাকা, তিনি বছরে হয়তো প্রোগ্রাম পান 10টা, তার মানে হলো 5000 টাকা, কিন্তু তার বার্ষিক আয় কোনোভাবেই করযোগ্য যে সীমা আয়ের সেই মাত্রায় যায় না, পৌঁছায় না, কিন্তু তার কাছ থেকে ওই 5000 টাকার 500 টাকা কেটে রাখা হচ্ছে অগ্রিম কর হিসাবে। এটা সৃজনশীলতার উপরে কর। এই যে কলাম লেখেন আপনারা, যে কলামিস্টদেরকে পয়সা দেন, সেই কলামিস্টদের ক্ষেত্রেও এটা হয়। এই টেলিভিশনে এসে আপনার টকশোতে যারা বক্তৃতা করে বা কথা বলেন, আলাপ আলোচনা করেন, তাদের যে সম্মানী দেন আপনারা, সেখান থেকেও অগ্রিম কর নেওয়া হয়। সংবাদপত্র শিল্পের উপরে আবার আরেকটা অগ্রিম কর আছে। সো দুই ধরনের অগ্রিম কর সেখানে। এগুলো তো এটাকে যদি আপনি আরেকটু পরিসরটা বাড়ান, লেখক, বই পুস্তক, বই প্রকাশ করবার জন্যে যে কাগজ, সেই কাগজের উপর যে শুল্ক, এমনকি বাংলাদেশের রাষ্ট্র হিসেবে অন্যতম প্রধান শত্রু ভারত, সে অন্যের সঙ্গে শত্রুতা করে বটে, কিন্তু তার নিজের সমাজকে জ্ঞানভিত্তিক বিকাশের কথা নিশ্চিত করবার জন্যে তাদের বইয়ের যে আমদানি কর, এটা কোনো কোনো ক্ষেত্রে নাই, শূন্য, কোনো কোনো ক্ষেত্রে খুব সামান্য। তো বাংলাদেশে যে শিক্ষা উপকরণ বুদ্ধিবৃত্তি চর্চার জন্য এবং তা সম্প্রচার করবার জন্য কিংবা তা বিস্তার ঘটানোর জন্য যে সমস্ত জায়গায় দরকার, সেখানে সব সরকারগুলি ট্যাক্স বসে অতিরিক্ত নিরুৎসাহিত করছে। অর্থাৎ এইটারই হচ্ছে যে আমি বলছি যে এটা জ্ঞান প্রতিবন্ধী কতগুলো নীতিমালা তারা প্রণয়ন করেছে। তো এখন ওই কথাটা জাস্ট ওই জায়গাটা শেষ করি। তাহলে আপনি একজন কর্মীকে আপনি রিক্রুট করলেন, তার ঠিক মতন প্রশিক্ষণ নাই, তাকে প্রশিক্ষণ দেবার জন্য যে এনেবল করা দরকার সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সেগুলি সকল সরকার আমলে প্রণীত যে সমস্ত আইন, সেটা তার বিরুদ্ধে। তখনই মালিকরা আবার একই সঙ্গে প্রশ্ন করে, আমি এত টাকা বেতন দিব কোত্থেকে? আর এই ব্যাপারে শেষ কথা, কেন প্রথম শ্রেণীর আমলার থেকে অন্তত প্রথম সংবাদকর্মীর 1 টাকা বেশি হলেও বেতন বেশি হওয়া দরকার, সেটা তার সামাজিক মর্যাদার জন্যে। সেটা কেন দরকার? একজন সাংবাদিক শুরুতেই শুরুতে যে কর্মকর্তা, রাষ্ট্রীয় কর্মকর্তা, তাকে জবাবদিহিতা করা তার কাজ। তাই যদি কাজ হয়, তাহলে ওই সরকারি কর্মকর্তা যা যা জানেন, ওই বিষয়ে তার যা জ্ঞান, আপনি যদি আপনার সংবাদকর্মীকে দিয়ে সত্যিই তাকে অ্যাকাউন্টেবল করতে চান, তার জ্ঞান তার চেয়ে বেশি থাকতে হবে। তাহলে দুইজন সমান যোগ্যতার না, থিওরিটিক্যালি স্পিকিং।
তাহলে তাকে ওই রকম কতগুলি পরীক্ষার মধ্যে, বা যেই ছেলে প্রথম মামলা হয়েছে সে কিন্তু কতগুলি পরীক্ষা দিয়ে পাশ করে, তার মেধার দিয়েই পাশ করেছে। তাহলে এখানে এইরকম মেধাবী লোক যে তাকে অ্যাকাউন্টেবল করবে, তাকে রিক্রুট করবার জন্যে আপনার বেতন স্কেল তার চেয়ে বেশি হওয়া দরকার, কারণ সে তাকে অ্যাকাউন্টেবল করবে। এই কারণে আমি বলছি যে এটা প্রতীকী অর্থে। আমরা একটু জাতীয় গণমাধ্যম কমিশন 2025 যেটার আপনি খসড়া করে দিয়েছেন, সেটা একটু শুনতে চাই। এটা আসলে শেষ পর্যন্ত আপনার কি মনে হয় কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে চেয়ারম্যান বা অন্য যারা সদস্য, তাদের যদি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে সেটাকে আপনারা কীভাবে দেখছেন? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কতখানি নিশ্চিত করা যাবে? আমরা গণমাধ্যম কমিশন একটা স্থায়ী গণমাধ্যম কমিশনের প্রস্তাব করেছি, এবং এই প্রস্তাবটা করেছি দুটো কারণে। একটা হচ্ছে যে দেশে যে বর্তমানে সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের জবাবদিহিতার ব্যবস্থা আছে, আত্মনিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সেটা ত্রুটিপূর্ণ, আংশিক। শুধুমাত্র সংবাদপত্রের জন্য আছে, টেলিভিশনের জন্য প্রেস কাউন্সিল অফ বাংলাদেশ, কিন্তু টেলিভিশনের জন্য নাই। টেলিভিশনের জন্য, অনলাইনের জন্য, রেডিওর জন্য করার কথা ছিল সম্প্রচার কমিশন, কিন্তু আওয়ামী লীগ তার গত 15 বছরে এই সম্প্রচার কমিশন করেনি। তার আগের সরকারও তো করেনি সম্প্রচার কমিশন। কিন্তু এটা কি তাহলে নিয়ন্ত্রণহীন থাকবে, বাধাহীন থাকবে, তাদের কোনো জবাবদিহি থাকবে না? সে কারণে আমরা বলেছি যে এই দুইটাতে কম্বাইন করে, একীভূত করে সাংবাদিকতাকে জবাবদিহিমূলক করার জন্য, জবাবদিহির আওতায় নিয়ে আসার জন্য একটা ব্যবস্থা করা দরকার। কিন্তু সেই জবাবদিহিটা আবার সরকারের কাছে আমরা চাই না, রাজনৈতিক কর্তৃপক্ষের কাছে চাই না। আমরা চাই যে তার পাঠক, শ্রোতা, দর্শক, সাধারণ যারা গ্রাহক, তাদের কাছে এই জবাবদিহির ব্যবস্থা থাকুক। সেজন্য একটা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা আমরা প্রস্তাব করেছি, এবং সেটাও একটা আইনের খসড়া আমরা তৈরি করে দিয়েছি। আমরা এখানে কিন্তু বাইরের দুনিয়ায় সেরা চর্চা, যেগুলোর মাধ্যমে ভালো ফল পাওয়া গেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে প্রস্তাব করেছি কী ধরনের হওয়া উচিত। যেমন আমরা যদি এই গণমাধ্যম কমিশনকে সরকারি অর্থায়নের উপরে নির্ভর করে রাখি, তাহলে সরকারের কথা কখনো কখনো এটা মানতে বাধ্য হবে এই কমিশন। সেক্ষেত্রে স্বাধীনতা তাদের জলাঞ্জলি দিয়ে ওটা ওই অর্থ নিতে হবে এবং কাজ করতে হবে। আমরা সে কারণে এটার অর্থায়নের একটা বিকল্প পন্থার কথা বলেছি, যেটা ভারতে আছে। ভারতের সংবাদপত্র, ভারতের প্রেস কাউন্সিলের টার্নওভারের উপরে একটা লেভি নির্ধারণ করে প্রেস কাউন্সিল, এবং সেইটার উপরে ভিত্তি করে তারা চলে। এর সাথে সরকার একটা গ্রান্ট দেয়, অনুদান দেয়, সেই অনুদানটা শর্তহীন। একইভাবে ইন্দোনেশিয়ায় একেবারেই শর্তহীন দিতে হয়, কি বলে, সরকার অর্থ দিবে, আর না হলে পুরোটাই গণমাধ্যম শিল্পের অংশগ্রহণে, আর তারপরে ফিলান্থ্রপির বিভিন্ন প্রতিষ্ঠানের দান আসতে পারে, সেগুলোর ভিত্তিতে ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমরা সেরকম ফিনান্সিয়াল মডেলে এই স্বাধীন গণমাধ্যম কমিশন করতে বলেছি। এই স্বাধীন গণমাধ্যম কমিশন করার ক্ষেত্রে কমিশনের সদস্য কারা হবেন সেটা নির্ধারণের প্রক্রিয়াও আমরা বলেছি, যে যাতে এটা গ্রহণযোগ্য এবং স্বচ্ছ একটা পদ্ধতির মাধ্যমে হয়। পাবলিক যাতে স্ক্রুটিনি করতে পারে, জনগণ যাতে স্ক্রুটিনি করতে পারে যে কারা এটার মেম্বার হচ্ছেন, সেটার পন্থাও আমরা বলেছি। এবং এই কমিশনের চেয়ারম্যান কে হবেন সেটা সরকার অ্যাপয়েন্ট করবে না, কমিশনের মেম্বাররা নিজেদের মধ্যে থেকে ইলেক্ট করে ফেলবেন, সে হবে চেয়ারম্যান। এভাবে কিন্তু আমরা একটা আইনের খসড়া করে দিয়েছি। এখন সরকারের মধ্য থেকে কিন্তু ইতিমধ্যেই আমলারা আপত্তি তুলতে শুরু করেছেন যে না, এটা করা যাবে না। করা যাবে না কেন? তাদের যুক্তি হচ্ছে যে বাংলাদেশ প্রেস কাউন্সিল একটি স্ট্যাটিউটরি বডি, বিধি অনুযায়ী গঠিত প্রতিষ্ঠান, সরকারি পার্লামেন্টের আইনে গঠিত প্রতিষ্ঠান, সুতরাং এটাকে রিপ্লেস করার জন্য পার্লামেন্ট লাগবে, না এলে হবে না। কিন্তু আমাদের এখানে অতীতের রেকর্ড আছে যে সরকার অধ্যাদেশের মাধ্যমে এ ধরনের বিধিবদ্ধ প্রতিষ্ঠান করেছে, সেখানে কোনো বাধা থাকার কথা না। এবং একইভাবে যে প্রেস কাউন্সিল এখন আছে, শেষ প্রেস কাউন্সিলও কিন্তু তাদের ব্যবস্থা পরিবর্তনের, তাদের আইন পরিবর্তনের জন্য একটা খসড়া আইন দিয়ে রেখেছে। অর্থাৎ যে আইনটায় তারা পরিচালিত হচ্ছে সেই আইন যে অকার্যকর, এইটা বর্তমান প্রেস কাউন্সিলও স্বীকার করে, এবং সেই প্রেস কাউন্সিলের সেই খসড়া আইন সরকারের ভেটিংয়ের মধ্যে আছে। অতএব এখানে আইন করার ক্ষেত্রে কোনো বাধা আছে বলে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, কোনো যুক্তিও নাই। এবং আপনি মনে করেন যে ভবিষ্যতে রাজনৈতিক সরকার যখন আসবে, নির্বাচিত সরকার, তারা সেটা এই সরকার, অন্তর্বর্তী সরকার এটা করে দিক, তারপরে যদি ভবিষ্যতে রাজনৈতিক সরকার ওটা বাতিল করে, তখন তো তাদেরকে আমরা ধরতে পারবো, তাদেরকে তো আমরা জিজ্ঞাসা করতে পারবো যে একটা ভালো কাজ কেন আপনারা নষ্ট করছেন, আপনারা একটা ভালো কাজ কেন বাতিল করছেন, সেই জবাবদিহি তো আমরা চাইতে পারবো। এখানে উল্লেখ করা দরকার যে বিএনপি তার যে 31 দফা,
এবং আলাদা করে গণমাধ্যমের জন্য যে একটা পরিকল্পনার কথা অঙ্গীকার তারা দিয়েছে যে তারা কি করবে, সেখানে কিন্তু সাংবাদিকদের সাংবাদিকতার অধিকার সুরক্ষার অঙ্গীকার তারা করেছে যে তারা সুরক্ষা করবে, সুরক্ষা দেবে। সুতরাং এই ধরনের প্রতিষ্ঠানকে তো তাদের বাতিল করার কথা না। আমরা যে সাংবাদিকতা সুরক্ষা আইনের অধ্যাদেশের কথা খসড়া দিয়েছি, সেই আইন প্রতিপালিত হচ্ছে কি না, এবং আমরা একটা কোড অফ কন্ডাক্টের কথাও বলেছি যে ন্যাশনালি এডিটররা, সম্পাদকদের প্রতিষ্ঠান যেটা, তারা যেন একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করেন এবং সেটা ঘোষণা করেন। সেই কোড অফ কন্ডাক্ট যখন ঘোষিত হবে, সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা বা ব্যত্যয় ঘটছে কিনা, সেটা কে দেখবে? এই কমিশন দেখবে। আমরা সেই ধরনের প্রস্তাবগুলো কিন্তু দিয়েছি। এখন এটা যদি না হয়, তাহলে সংবাদ মাধ্যমে এখন যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য চলবে। কীরকম নৈরাজ্য চলছে আপনি দেখেন। এই 5ই আগস্টের পরিবর্তনের পরেও কিন্তু এমন প্রতিষ্ঠান আছে যারা একই খবর তাদের মালিকানাধীন সিস্টার কনসার্নগুলোতে একই শিরোনামে, একই মানে দাড়ি, কমা, সেমিকলন কোনো কিছুরই পরিবর্তন হচ্ছে না, ছাপা হচ্ছে। তাদের উদ্দেশ্য ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদেরকে মেলাইন করা, তাদের ক্ষতি করার চেষ্টা করা, অথবা আগের সরকারের তারা যেভাবে প্রশংসা করেছেন, আগের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যেভাবে প্রশংসা করেছেন, ঠিক সেই একইভাবে তারা চেষ্টা করছেন বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধানকে দেবতা হিসাবে তুলে ধরার একটা প্রয়াস তারা চালাচ্ছেন। একইভাবে চেষ্টা করছেন তারা, তাদের ধারণা যে আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সুতরাং বিএনপির নেতা নেত্রীদেরকে যেভাবে কি বলবো মানে প্রজেক্ট করা প্রয়োজন, তাদেরকে ভালো তাদের ইমেজ গড়ে তোলার একটা চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। এটা তো সৎ সাংবাদিকতা না। মিস্টার নুরুল কবির যেখানে যে বেতন কাঠামোর কথা বা বেতনের প্রসঙ্গটা টানলেন, এবং আপনি কি আমাদের একটা সংলাপে আপনি ছিলেন, সেখানে এই প্রসঙ্গটা এসেছিল যে আপনি কি মনে করেন কিনা মিডিয়া কমিশন এখানে কি করতে পারে, আমরা মিডিয়া কাঠামো, বীমা, আনুষ্ঠানিক চুক্তি, এইসব প্রসঙ্গে আমরা কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছি যে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা যদি না থাকে, তার আর্থিক সচ্ছলতার যদি গ্যারান্টি আমরা না দিতে পারি, তাহলে সে নির্ভরশীল হবে অন্যের করুণার উপরে। আর যখনই আপনি করুণার উপরে নির্ভরশীল হবেন, তখনই একটু একটু করে আপনি আপনার স্বাধীনতা, একটু একটু করে আপনার অধিকার, এগুলো আপোস করতে থাকবেন, ছাড় দিতে থাকবেন। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান, তারাও যদি একটা সফল ব্যবসায়িক মডেল, টেকসই ব্যবসায়িক মডেল বের করতে না পারে, টিকে থাকার ব্যবস্থা যদি তারা নিজেরা না করতে পারে, তাহলে তারাও ওই একইভাবে আপোস করতে থাকবে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হতে থাকবে। আমি যে ন্যূনতম বিলুপ্ত হবে, অথবা বিলুপ্ত হবে। আমি যে মজার ব্যাপার হচ্ছে বিলুপ্ত হচ্ছে না, কারণ তাদের ব্যবসায়িক স্বার্থ আছে। তারা গণমাধ্যমের যে প্রভাবক ক্ষমতা, সেই প্রভাবক ক্ষমতাকে কাজে লাগানোর জন্যে বছরে 26 কোটি টাকা লোকসান দিয়েও প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। আমরা হিসাব কিন্তু দেখেছি, নিরীক্ষিত হিসাব, যেটা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের কাছে জমা হয়েছে, এবং সেগুলো আমরা প্রকাশও করেছি অনলাইনে। আমাদের রিপোর্টের সাথে যে সংযুক্তিগুলো আছে, সেই সংযুক্তিগুলো দেখলে এগুলোর হদিস পাবেন আপনারা। আমি যে ন্যূনতম বেতনের কথা, আমি নুরুল কবিরের সাথে সম্পূর্ণ একমত যে সাংবাদিক জবাবদিহি চাইবেন ক্ষমতার, সেই ক্ষমতাধরের চাইতে এই সাংবাদিকের যোগ্যতা বেশি হতে হবে। তা না হলে ওই সামাজিক মর্যাদাও খানিকটা বেশি না হলে তো সামাজিক মর্যাদা কতটা হবে সেটা নির্ভর করবে নিজের যোগ্যতার উপরেও নির্ভর করবে, প্রশিক্ষণের উপরে নির্ভর করবে, সম্পাদকীয় নীতিমালার উপরে নির্ভর করবে, গাইডেন্সের উপরে নির্ভর করবে। কিন্তু ওইটা আমি একমত যে তার বেতনের জায়গাটা যেন নির্ধারিত হয় যে তার চাইতেও ভালো বেতন পায়। আমরা ন্যূনতম একটা স্কেল বলেছি যে এর নিচে হতে পারবে না, কিন্তু আমরা তো আশা করব যে সব পত্রিকা এর চাইতে বেশি দেবে, ভালো বেতন দেবে ভালো সাংবাদিকদের। এবং সাংবাদিকদের যোগ্যতার প্রশিক্ষণের প্রশ্নে আমরা কিন্তু সাংবাদিকদের যোগ্যতার পূর্ব শর্ত নির্ধারণ করার পক্ষে। আমরা নির্ধারণ করে দেইনি, কারণ আমরা চাই যে এটা সম্পাদকরা নির্ধারণ করুন যে কী যোগ্যতা হওয়া উচিত। আমরা শুধু শিক্ষাগত যোগ্যতার কথা বলেছি, কিন্তু তার তো আরও অনেক বিষয়ের যোগ্যতা থাকতে হবে। তার মধ্যে সৃজনশীল চিন্তাভাবনার একটা যোগ্যতার ক্ষমতা থাকতে হবে, তার মধ্যে প্রশ্ন করার ক্রিটিক্যাল মাইন্ডটা থাকতে হবে। সেগুলো তো নির্ধারণ করবেন সম্পাদকরা। সেই স্বাধীনতায় তো আমি হস্তক্ষেপ করতে পারি না, কমিশন সেই সম্পর্কে কিছু বলতে পারে না। কিন্তু আমরা বলেছি যে এই যোগ্যতার পূর্ব শর্তগুলো নির্ধারণ করে দেওয়া দরকার, এবং এটা যদি নির্ধারণ করে দেওয়া না হয় তাহলে এটার মান উন্নয়ন হবে না। আর প্রশিক্ষণের ব্যাপারে তো যেই প্রশিক্ষণের মোটামুটি একটা
ন্যূনতম ব্যবস্থার কথা আমরা বলেছি। সো মিস্টার আহমেদ, মালিকানার প্রসঙ্গটা আকার ইঙ্গিতে তুলছিলেন। মালিকানা কিভাবে আসলে বিষয়বস্তু এবং প্রতিবেদনকে প্রভাবিত করে। সো সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাব হ্রাস এবং বৈচিত্র্যময় মালিকানার জন্য আসলে নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত? বৈচিত্র্যময় মালিকানার জন্য ওনারা অনেকগুলো পদক্ষেপের কথা তারা বলেছেন। যেমন ধরুন বলেছেন যে একটা প্রতিষ্ঠানের একাধিক পত্রপত্রিকা থাকতে পারবে না বা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান থাকতে পারবে না। নীতি হিসেবে এটা খুব ভালো। আমাদের ব্যাংকিং ব্যবস্থায় এরকম কিছু চিন্তা ভাবনা করা হয়েছিল। আছে, এখন ব্যাংকিং ব্যবস্থায় এই নিয়ম আছে। প্রশ্নটা হচ্ছে যে তখন ব্যাংকালারা কি করেছে, ওই পরিবারের নামে কিংবা বন্ধু বান্ধবের নামে এগুলো করে। মূল কথা হচ্ছে যে মনোপোলাইজেশনটা ঠেকানো। মনোপোলাইজেশনটা যদি ঠেকানো না যায়, তাহলে সমাজের মধ্যে একই ধরনের চিন্তাভাবনা, একই ধরনের রাজনৈতিক তৎপরতা ক্রমাগত আধিপত্য বিস্তার করতে থাকবে, যেটাকে ডেমোক্রেটিক প্লুরালিজম বলে, বহুত্ববাদ, গণতান্ত্রিক বহুত্ববাদ, সেইটা সমাজে বিঘ্নিত হবে। ফলে কতগুলো এই যে, এবং এই পৃথিবীর অনেক দেশে এই নিয়ম আছে যে একটা কোম্পানি একটার বেশি, এবং একটার বেশি শুধু ধরেন একটার পত্রিকাই শুধু নয়, ধরেন একই কোম্পানি টেলিভিশনেরও মালিক, রেডিওরও মালিক, পত্রপত্রিকারও মালিক, এটা হওয়া নিষিদ্ধ। তো সেটা বাস্তবায়ন করা দরকার। তাহলে পুঁজির যে আপনার আধিপত্য তৈরি হয় এবং পুঁজির মধ্য দিয়ে যে জ্ঞান এবং তথ্যের প্রবাহকে যে আপনার দলীয় কিংবা পারিবারিক কিংবা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যায়, সেটা বন্ধ হবে। কিন্তু কঠিন কাজ। আর আরেকটা মূলত শেষ পর্যন্ত যে হিউম্যান রিসোর্সটা দরকার হয়, তাদের পেশাগত ইন্টিগ্রিটি তৈরি করা, যোগ্যতা তৈরি করা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? যেমন ইউনিয়নগুলি খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব একটা ইউনিয়ন থাকা দরকার। ঢাকা শহরে ইউনিয়নের নেতা ছিলেন, পরে পত্রিকার মালিক হয়েছেন, তাদের কাগজে ইউনিয়ন নাই। ইউনিয়নগুলি থাকার দরকার দু কারণে। যেমন আমাদের পত্রিকার মধ্যে ইউনিয়ন আছে, তাদের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হয়, সমঝোতা হয়। সঙ্গে সঙ্গে আমরা দুই পক্ষই আমরা স্বীকার করি যে একটা হচ্ছে যে বৈষয়িক সুবিধা, আইনগত সুবিধার জন্যে সেটা যদি কোথাও ব্যত্যয় ঘটে, ইউনিয়নের কর্তব্য, এটা আমি বিশ্বাস করি সম্পাদক হিসেবে, কর্তব্য এটা সামনে নিয়ে আসা। একই সঙ্গে আমি ইউনিয়ন নেতৃবৃন্দকে বলি, এবং তারা এটা মানেনও, যে কেবলমাত্র ওইখানে অত টাকা কম হয়েছে এইটা দেখে একটা ইউনিয়নের প্রফেশনাল, অন্তত সাংবাদিক ইউনিয়নের কর্তব্য হতে পারে না। তোমার ইউনিয়নের কর্মীরা ঠিক পেশাগত যোগ্যতা প্রদর্শন করতে পারছে কিনা, তার প্রোডাক্টিভিটি ঠিক আছে কিনা, এগুলো দেখভাল করবার দায়িত্ব আপনার কি বলে যে কর্তৃপক্ষের সঙ্গে দেখবার দায়িত্ব। এটা আপনি সন্ধান করে দেখতে পারেন, নিউজ পত্রিকার মধ্যে উভয় পক্ষের মধ্যে এই সমঝোতার আছে, তার অনেক সুফল আছে। তো প্রশ্ন হচ্ছে যে এখানে যখন ইউনিয়ন করার অধিকার দেয় না মালিক কর্তৃপক্ষ, তখন কি হয়, কোটারি তৈরি হয়। আমি অনেক জায়গায় দেখেছি, শুনেছি যে এইটা এডিটরের লোক, ওইটা এক্সিকিউটিভের লোক, এবং ওখানে কতগুলি কোটারি আছে, আবার ওইটা মালিকের লোক, ওইটা ওনার মালিকের লোক। এইটা দিয়ে তো প্রফেশনাল সাংবাদিকতা হতে পারে না। এডিটর হচ্ছে পরিবারের অভিভাবকের মতন, সে সব লোক তার, অথবা সে সব লোকের। এইটা কখন হয়? যখন নিয়ম কানুন অনুযায়ী, আইন অনুযায়ী, নৈতিকতা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান চলে না। এগুলো সবগুলি আইন করে ঠিক করা যাবে না। কিন্তু এই পেশায় যারা থাকবেন, আপনারা বলতে পারেন যে এগুলি তো খুব আইডিয়াল কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আইডিয়ালের জন্যই তো মানুষ সংগ্রাম করে। ইতিমধ্যে যা আছে সেটা পছন্দ হয় না বলেই তো তার চাইতে বেটার আদর্শ মানুষ হচ্ছে। আমরা যদি এই তিনজনেই আলোচনা করতে চাই যে কেন সংবাদ মাধ্যমগুলির গণতন্ত্রায়নের দরকার, তার স্বনির্ভর হওয়া দরকার, তার পেশাগত উৎকর্ষ বৃদ্ধি পাওয়া দরকার, সেই ক্ষেত্রে একদিকে যেমন তার বেতন ঠিক করতে হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে,
আইন কানুনগুলো ঠিক করতে হবে। এগুলি একটা ছাড়া আরেকটা দিয়ে আসলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এমনিতে দেশে বেশ কিছু আইন আছে যেগুলো সংবাদ মাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবহৃত হয়ে আসছে। তো আপনি কি মনে করেন কিনা যে এগুলো বাতিল না করেও যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলোর মধ্য দিয়ে আমরা সুরক্ষাটা কিন্তু পাওয়া যাবে? যেটা বাতিল করা প্রয়োজন সেটা বাতিল করতে বলেছি, আমরা যেটা সংশোধন করা প্রয়োজন সেটা সংশোধন করার কথা বলেছি। যেমন আমরা সংবিধানেই যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে যে এটা নিশ্চিত করা হবে, সেখানে কিন্তু এটা কোয়ালিফাইড অধিকার দেওয়া হয়েছে, শর্ত সাপেক্ষ। সেই শর্তের ক্ষেত্রেও আমরা বলেছি যে এই শর্ত আরও সুনির্দিষ্ট করা দরকার। বিদেশি রাষ্ট্রের সমালোচনা করা যাবে না বা বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এই কারণে আমার মত প্রকাশের অধিকার আপনি খর্ব করবেন, সেটা সবসময় যৌক্তিক না। এটা হতে পারে কখন? যখন যুদ্ধের সময়, যুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন। যুদ্ধে না থাকলে আমি দ্বিপক্ষীয় সম্পর্ক কেন পর্যালোচনা করতে পারবো না মন খোলাভাবে, যৌক্তিকভাবে? যেমন এবং সেই কারণে আমরা সংবিধানের ওই ধারা পরিবর্তন করার কথা বলেছি। ধরেন যে আপনি সংবিধানের 39 ধারার কথা সম্বন্ধ বলছেন, এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত 40 বছর ধরে ফাইট করছি। কি লেখা আছে কথাটা? 1 নম্বর কথা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হইল। আচ্ছা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা না দিলেও কোনো অসুবিধা নেই, কারণ চিন্তা আপনাকে কেউ ঠেকাইতে পারবে না রাষ্ট্র দেয়া, ওকে, ওরা রিডান্ডেন্ট। বিবেকের স্বাধীনতা দেওয়া হইল। নাও বিবেক চর্চার জন্যে আমার আইনসঙ্গত অধিকার দরকার। আমার বিবেক যদি বলে যে তিনটা নির্বাচনে, ভুয়া নির্বাচনে ভারত কিংবা চায়না আপনার নিঃশর্ত সমর্থন দান করেছে, আমার দেশের জনগণের মানুষ যখন ভোট দিতে পারে নাই, তারা এই যে আন্তর্জাতিক কমিউনিটিতে রাষ্ট্রের তো বিদেশিদের কিছু দুর্বল দেশের জন্য, ছোট দেশের জন্য সহযোগিতা লাগে, তারা যখন বলে নির্বাচনগুলি ঠিক ছিল, আমার বিবেকের নির্দেশনা হচ্ছে সেটাকে প্রতিবাদ করা। এবং তখনই আমাকে ভারত কিংবা চায়নার মিথ্যাচারের কথা বললে সরকার বলবে যেহেতু তো তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ওইটা দেখার আমার দায়িত্ব না। আমি মানি শর্ত সাপেক্ষ সবসময় খারাপ না, কারণ রাষ্ট্রের দিক থেকে যেমন অসীম ক্ষমতার কোনো সুযোগ নাই, গণতন্ত্রে বিশ্বাস করে না, নাগরিকের পক্ষ তার অধিকারের অসীমতা বলে কিছু নাই। সেটা হচ্ছে যে আমি অধিকার চর্চা করতে গিয়ে যদি আপনার অধিকারকে খর্ব করি, তো সেইখানে একটা সীমা দরকার আছে। কিংবা ধরুন সম্মান রক্ষা করার জন্য একটা আছে যে অন্যকে এমন কিছু আপনি লিখতে বা বলতে পারবেন না, সংবিধানে আছে, যা অন্যের মানহানি হবে। সালমান রহমানের মানহানি করা বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক দেশপ্রেমিক কর্তব্য। কারণ যেই ব্যবসায়ী বাংলাদেশে আইনকে ম্যানিপুলেট করে রাষ্ট্রের সম্পদ অপহরণ করে শিল্প প্রতিষ্ঠার নামে শিল্প প্রতিষ্ঠা কিছুটা করে কিছুটা না করে বিদেশে পাচার করে, রাষ্ট্রের কাছ থেকে নেওয়া টাকার যদি সে শিল্প কারখানা তৈরি করে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করত এবং তার উদ্বৃত্ত টাকা দিয়ে আবার নতুন করে শিল্প স্থাপন করত, সেইটা হলো একজন দেশপ্রেমিক ব্যবসায়ী। আর এই ব্যবসায়ী আমি নাম করে বললাম, এরকম আরও বহু আছে, ওনার কথা বললে সবাই চিনে, এই জন্য বললাম। প্রশ্নটা হচ্ছে তাদের মানহানি করা সংবাদ মাধ্যমের একটা অপরিহার্য গণতান্ত্রিক দেশপ্রেমিক কর্তব্য। আপনি বলবেন তার মানহানি হয়েছে, এই জন্য আপনি লিখতে পারবেন না। সো কোয়ালিফাই করা আপনি কিভাবে করবেন, সুনির্দিষ্টভাবে এটা করা লেখার দরকার আছে। সেজন্য আমরা কিন্তু মানহানির আইনেও সংস্কারের কথা বলেছি। আমরা অনেকগুলো এরকম যে আইনগুলোতে ফৌজদারি আইনের সংশোধনের কথা বলেছি। আমরা যে রাষ্ট্রীয় গোপনীয়তার আইন, ওই যে সিক্রেসি অ্যাক্ট, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, সেটায় যে বাধা দেওয়া হয়েছে সেই বিধিবিধান তুলে দেওয়ার কথা বলেছি বা স্পষ্ট করার কথা বলেছি। সুতরাং আইনগত দিক থেকে যেই সমস্ত বাধাগুলো স্বাধীন সাংবাদিকতাকে অন্তরায় তৈরি করছে স্বাধীন সাংবাদিকতার পথে, সেগুলোর ব্যাপারে আমাদের সুস্পষ্ট সুপারিশ আছে এবং সেটা বিশ্লেষণ ভিত্তিক সুপারিশ। কোনো কোনো ক্ষেত্রে দৃষ্টান্ত দিয়ে আমরা বলেছি যে কোথায় এই আইনগুলোর অপপ্রয়োগ হয়েছে, কিভাবে অপপ্রয়োগ হয়েছে। আরেকটা বিষয় এখানে বলা দরকার, যে কথাটা আলোচনায় এসছে, যে মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি, সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন,
এইটা সম্পর্কে আমাদের অবস্থানটা কি হওয়া উচিত? এই প্রশ্নটা এখন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে নুরুল কবির বলেছেন যে আমাদের অনেকেরই, বিশেষ করে ইউনিয়নের প্রসঙ্গ আলোচনা করতে যেয়ে বলেছেন যে দলীয়ভাবে বিভক্ত হয়ে গেছে ইউনিয়ন। সাংবাদিকদের মধ্যে এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রভাবটা অনেক বেশি এবং অনেকে সক্রিয়ভাবে দলের নেতা, দলের নেতৃত্ব দিচ্ছেন বা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। দ্বৈত চরিত্র, এটা যেমন রাজনীতির ক্ষেত্রে আবার ব্যবসার ক্ষেত্রেও আছে। কিন্তু আপনি যদি ঢাকাতেও আছে, ঢাকার বাইরেও আছে, দেখবেন যে সাংবাদিকতা করেন আবার ওনার ঠিকাদারিও আছে। দ্বৈত চরিত্র, এবং এই দ্বৈত চরিত্রে উনি রাজনৈতিক কারণে আক্রান্ত হয়েছেন অথবা ঠিকাদারি নিয়ে কারোর সাথে বিরোধ হয়েছে কোনো সরকারি কর্মকর্তার সাথে বা কোনো প্রতিদ্বন্দ্বীর সাথে, তার জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি গ্রেফতার হয়েছেন। কিন্তু খবর কিন্তু ছাপা হচ্ছে যে সাংবাদিক গ্রেফতার। এটা কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি করছে এই যে সাংবাদিকের দ্বৈত চরিত্র, সংখ্যালঘু সংখ্যাগুরুর মতন। হ্যাঁ, মানে সাংবাদিকতা পেশার সাথে সম্পর্কিত না। আপনি দেখান না যে গত 6 মাসে সাংবাদিকতা পেশার কাজ করতে যে কজন গ্রেফতার হয়েছেন, কটা মামলা হচ্ছে। একমত। কিন্তু বিপরীতে আন্তর্জাতিক পরিসরে যারা সাংবাদিকতার অধিকার নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা নিউজগুলো দেখছেন যে সাংবাদিক গ্রেফতার, সাংবাদিকের বিরুদ্ধে মামলা। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ব্যাপারে আমি একেবারে 100% একমত নুরুল কবিরের সাথে, যে এই যে হত্যা মামলা দেওয়া, এটা হয়রানিমূলক, এটা ভুয়া। এ ধরনের মামলা কেন দেবে? যে অপরাধ করেছে তাকে তার অপরাধের জন্য সুনির্দিষ্ট আইন আছে, সেই আইনগত ব্যবস্থা নেবেন, সেই মামলা দেবেন। যদি সহিংসতায় উস্কানি দিয়ে থাকে, সহিংসতায় উস্কানির অভিযোগ ফৌজদারি আইনেই আছে যে কি মামলা হবে, সেই মামলা হবে। কিন্তু সেটা হয়নি। ফলে আমাদের এই যে গণমাধ্যম সূচকে, আন্তর্জাতিক গণমাধ্যম সূচকে যদি কোনো আরও অবনতি ঘটে, সেগুলো ঘটবে কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর সিদ্ধান্তের কারণে, বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে। এবং এই বিভ্রান্তিকর সিদ্ধান্ত কারা নেন? পুলিশ, আমলা, প্রসিকিউশনের যারা আছেন তারা। এই ইয়ের থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, এবং সেটার জন্য আসলে সাংবাদিকতা পেশার যে স্যাংটিটি যেভাবে নষ্ট হয়েছে, সেটাকে পুনরুজ্জীবনে আমাদের সবার এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, ইউনিয়নকে, সম্পাদকদেরকে, এবং মালিকদেরও এক্ষেত্রে ভূমিকা নেওয়ার আছে। যে দ্বৈত চরিত্রের সিদ্ধান্ত নিতে হবে তারা মিডিয়া দিয়ে ব্যবসা করবে। মানে আমি এই প্রশ্নটাই আসলে করতে চাইছিলাম যে বাণিজ্যিক স্বার্থের চেয়ে জনস্বার্থকে কতটা, মানে মিডিয়া যদি ব্যবসায় প্রতিষ্ঠান এবং জনগণের কাছে কতটা দায়বদ্ধ হবে। আমার হাতে জাস্ট 2 মিনিট সময় আছে শেষ করতে। যে সমস্ত জায়গায় বিশেষত উপনিবেশিক শাসনের মধ্য দিয়ে যাওয়ার ইতিহাস আছে, সেই সমস্ত ক্ষেত্রে একটা সময় সংবাদপত্রগুলি, সংবাদ মাধ্যমগুলো আপনার মিশনারি দায়িত্ব নিয়ে কাজ করতো, এটা সত্য। তখন এটা খুব প্রফিট মেকিং এস্টাবলিশমেন্ট হিসেবে দেখা হতো না। কিন্তু একটা স্বাধীন দেশে মিডিয়ার তো ব্যবসা হিসাবে বিকশিত হয়েছে। প্রশ্নটা হচ্ছে, একজন পুঁজিওয়ালা এই ক্ষেত্রে যিনি নিয়োগ করবেন, উনি যদি ভালো সাংবাদিকতা দিয়ে ব্যবসা করতে পারেন, করুন, দেশের মানুষের আপত্তি থাকার কথা নাই। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে এরকম উদাহরণেরই সংখ্যা বেশি, যে প্রত্যেকটা ব্যবসায়ী হাউস একটা করে মিডিয়া প্রতিষ্ঠান তৈরি করেছে তার ব্যবসা ও তার অন্য ব্যবসার দুর্বলতা ঢেকে রাখবার ঢাল হিসাবে ব্যবহার করবার জন্য। মিডিয়ার ব্যবসা করা আর মিডিয়া দিয়ে ব্যবসা করা এক জিনিস না। আমি শেষ কথা একটু বলতে চাই যে আপনি একটা ক্যাটাগরি বাদ দিয়েছেন, রাজনীতিক। আমি একটা উদাহরণ দিই। এই যে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, এইটা সিপাহী যুদ্ধের পরে 1857 সালে সিপাহী যুদ্ধের পরে কয়েক বছর গবেষণা করে এই আইনটা প্রণীত হয়েছিল। এই আইনটা ছিল আমলাদের বিরুদ্ধে, যেসব আমলারা সাংবাদিকদের কাছে অথবা তৎকালীন বিপ্লবীদের কাছে গোপন তথ্য পাচার করে, তাদের জন্যে। এই স্বাধীন বাংলাদেশে আমলারা এই আইনটাকে ঘুরিয়ে দিয়ে যারা এই তথ্য গ্রহণ করবে বা সংগ্রহ করবে সাংবাদিকরা, তাদের বিরুদ্ধে নিয়ে গেছে। করেছে কার আইনটা? পলিটিশিয়ানরা। আমলারা এটা প্রস্তাব করেছে, পলিটিশিয়ানরা তাই পাস করেছে। এই পলিটিক্যাল ক্লাস আইন করেছে শুধু সংবাদপত্রের ইস্যু না, এটা শেষ করতে হবে। যে ধরেন আমাদের ইতিহাসের কতগুলি বিখ্যাত চরিত্র, সেই ইতিহাসের বিখ্যাত চরিত্র ভালো কাজ যেমন করে, সমালোচনা করার মতন কাজও করে। তাদের বিরুদ্ধে
শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে ছাড়া বাংলাদেশের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব না। ওনার অনন্য অবদান আছে। কিন্তু এই শেখ মুজিবুর রহমানই আবার তারই জীবনের 23, 24, 25 বছর ধরে করা যে সমস্ত তার আদর্শ, নীতি আদর্শ, কথা বলে রাজনীতি করেছেন, তার সব বিরুদ্ধে গেছেন। সেইটা সমালোচনা করা যাবে না। আইন করেছে যে অমুকের ব্যাপারে কোনো নেতিবাচক কথা বলা যাবে না। এইটা শুধু বাক স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের সাধনা পরিপন্থী নয়, এইটা এমনকি ইতিহাস গবেষণার বিরুদ্ধে একটা বিরাট আছে। এই জিয়াউর রহমানের ব্যাপারে এরকম কথা যে কোনো দিন চলে আসতে পারে, আরেক পার্টি ক্ষমতা আসলে আরেকটা আসতে পারে। সুতরাং নীতিগতভাবে, সাধারণভাবে, সার্বজনীনভাবে এগুলোর বিরোধিতা করা, বন্ধ করা ছাড়া চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা অসম্ভব। তার জন্যই লড়াই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল কবির এবং মিস্টার কামাল আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, আজ আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস। আমরা সবাই চাই গণমাধ্যম মুক্ত হোক এবং সেটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি। দেশ এখন সংস্কার শব্দের বন্যায় ভাসছে, কিন্তু আমরা শুনলাম যে মিডিয়া রিফর্মস কমিশন বা গণমাধ্যম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, যার অনেক কিছু বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠারও কোনো প্রয়োজন নেই, সবাই এই বিষয়ে খুব ভিন্ন মত পোষণ করবেন না, কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। পুরো বিষয়টাই আসলে এক ধরনের রেটোরিকের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু সেটা বাস্তবায়ন বা রিয়েলিটিতে নিয়ে আসবার যে চেষ্টা বা পদক্ষেপ সরকার দিক থেকে থাকা উচিত, সেটা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমরা আশা করব যে সংস্কার কমিশনের প্রধান যেভাবে বললেন এবং তার নানা দিক তুলে ধরলেন এবং মিস্টার নুরুল কবির সেখানে অনেক কিছু অ্যাড করেছেন, এই বিষয়গুলো সব পুরোটা না পারলেও যতটা সম্ভব সেদের একটা উদ্যোগ তাদের দিক থেকে থাকা উচিত ছিল, এবং সেটা আমরা দেখতে চাই যত দ্রুত সম্ভব। এবং আজকের দিনও হতে পারে তার একটা যাত্রা শুরুর দিন হিসেবে তারা বিবেচনায় নিতে পারেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।